তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা বাকি আগের যে ক্লাসগুলো ছিল, যে ফর্ম কমপ্লিশন, নোট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, এগুলো থেকে অনেকটাই ডিফারেন্ট এবং একটু টাফ। একটু বললে ভুল হবে, কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের এই সেকশনটায় ভুল হয় বেশি এই টাইপসের কোশ্চেনে। তো এখানে যদি দেখি যে মাল্টিপল চয়েস কোশ্চেনটা আসলে কোথায় কোথায় আসে, এটা ২ এ থেকে আসা শুরু হয়। মানে সেকশন 2, 3, সামটাইমস ইভেন 4 এ কম আসে, কিন্তু 2, 3 তে সবচেয়ে বেশি আসে। তারপরে দেখা যায় যে ৩ ধরনের এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখা যায়। আর কোশ্চেন দেখা যেতে পারে ৫টা থেকে ১০টা, এরকম থাকতে পারে। আর যদি সেকশন 2 এ আসে তাহলে দেখা যায় যে বিষয়গুলো একটু মানে হার্ড, ডিফিকাল্টি লেভেল থাকে একটু মিডিয়াম। কিন্তু যদি সেকশন 3 তে আসে সেটার ডিফিকাল্টি লেভেল আরো বেশি হায়ার থাকে। তো এখানে যদি টাইপসটা আমরা দেখি যে এই এমসিকিউ এর টাইপসটা কেমন হয়, প্রথমে যদি ইজি আসে তাহলে দেখা যায় যে এ বি সি তিনটা অপশন থেকে একটা সিলেক্ট করতে হচ্ছে। তারপর দেখা যাচ্ছে আর একটা টাইপস আছে, যেটা হলো এ থেকে ই, এরকম অপশন দেওয়া আছে, ওর মধ্যে থেকে যে কোনো দুইটা সিলেক্ট করতে হচ্ছে। আর একটা আছে হলো বক্স ম্যাচিং, এটাকে বক্স ম্যাচিং ও বলে, যেটা হলো লিস্ট এমসিকিউ, একটা লিস্ট থেকে বেছে বেছে নিয়ে অ্যাড করতে হয়। তো এই ৩ টাইপস এর আসে। আর এই ৩ টাইপস এর এই সেকশন গুলোতে ভুল হয় বেশি। আমি যখন পরীক্ষা দিছিলাম, আমার বক্স ম্যাচিং আসছিল মেবি ২টা থেকে ৩টা। সো কোশ্চেন আসলে কেমন হবে ওইটা প্রেডিক্ট করা কঠিন। এজন্য নিজেকে অবশ্যই ভালোভাবে প্রস্তুত করবেন, যেন যে ধরনের প্রশ্ন আসুক আপনি ক্যাপাবল হন সেটা পার করতে। এখন এই এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনটা হার্ড, যে হার্ড হওয়ার কারণটা কি? কারণ দেখা যায় যে এখানে ৩টা যে অপশন থাকে, ওই ৩টা অপশন নিয়েই ওরা কথা বলে। এখন ৩টা অপশন নিয়ে কথা বললো এবং যেটা অ্যান্সার ওইটা রিলেটেডও কথা বললো, তখন আপনার বুঝতে কঠিন হয়ে যায় যে আসলে উত্তর কোনটা হবে। যেমন এখানে যদি এই পার্টটা আমরা দেখি, যে স্লাইডটা, যেখানে ওরা ডিস্ট্রাক্টর ইউজ করে, হেভিলি ডিস্ট্রাক্টর ইউজ করে, যেটা আপনার ধরা অনেক কঠিন যদি আপনি ভালোভাবে লিসনিং প্র্যাকটিস না করেন। তো দেখা যাচ্ছে যে অনেক সময় ওরা বলতেছে যে মেনশন বাট রং, এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার ওরা উত্তর দিছে, ধরেন খাওয়ার কথা বলতেছে যে আমি আম খাই, কিন্তু ওরা খাওয়ার কথাই বললো, কিন্তু আমের জায়গায় ওরা বলে দিল আমি জাম খাই। সো কাহিনীটা এরকম, এভাবে ওরা ডিস্ট্রাক্ট করবে, মানে রিলেট করে দিবে কিন্তু পুরোপুরি না। তো এভাবে আপনাকে ওরা ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে যেন আপনি রং অ্যান্সারটা চুজ করেন। কারণ ওরা চাইবে না যে আপনি রাইট অ্যান্সার চুজ করেন। কোশ্চেন ওরা ওইভাবেই সেট করে। এজন্য আপনাদের শোনার প্র্যাকটিসটা অনেক ভালো করে বাড়াইতে হবে। তারপরে একটা ডিস্ট্রাক্টর টাইপ থাকে হলো পার্শিয়ালি কারেক্ট। যেটা কেমন হয়, যে দেখা যায় যে হলো আহ, মনে হয়, শুনে মনে হয় যে এটা আমাদের জেনারেল লাইফ হিসেবে ঠিক, কিন্তু আসলে থাকে ওইটা ভুল। কারণ অনেক জিনিসই আমাদের লাইফের সাথে ঠিক, কিন্তু ওই যে প্রশ্ন, ওই প্রশ্নের সাথে ঠিক নাও হতে পারে। এজন্য আমাদের অনেক সময় নিজের চিন্তা ভাবনাকে ওর মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করা যাবে না। ওখানে যা আছে সেটা নিয়ে থাকতে হবে। ওখানে থাকতে পারে রং, আনএথিক্যাল বিষয়, কিন্তু ওর মধ্যেই থাকতে হবে, ওর বাইরে আসা যাবে না। কারণ দেখা যাচ্ছে হইতে পারে কোনো একটা আনএথিক্যাল বিষয় আপনার কাছে মনে হচ্ছে যে এটা এরকম হয়তো হবে না, এটা হইছে, এটা কেমন যেন একটু আমার কাছে ভালো মনে হচ্ছে না, বিষয়টা মানে সবার কাছে অ্যাকসেপ্টেবল না, কিন্তু তারপরেও আপনাকে ওই প্রশ্নের মধ্যে থাকতে হবে এবং ওই প্যাটার্নের ভিতরেই থাকতে হবে। তারপর ওরা কি করে, ডিস্ট্রাক্ট করার জন্য আপনাকে এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। যে যেন আপনি মানেই জানেন না, এরকম অবস্থা। তো এরকম যদি হয়ে যায় দেখা যাবে যে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ ইংলিশে তো অনেক ওয়ার্ড, সবকিছুর মানে জানা পসিবল না। কিন্তু এর একটা ভালো ওয়ে আছে,
আপনার পুরো কথাটা শোনা। কারণ একটা কথা পুরো শুনলে আপনি হয়তোবা একটা ওয়ার্ড না জানতে পারেন। কিন্তু পুরো একটা সেন্টেন্স যদি শোনেন তাহলে ওর মানেটা বোঝা যাবে আশা করি। এবং যায় অনেক সময় বেশিরভাগ সময় যায় যদি পুরো সেন্টেন্সটা আপনি পড়েন যদি একটা ওয়ার্ডের মানে নাও জানেন। তারপরে যে আরেকটা বিষয় হলো সেম কিওয়ার্ড ট্যাপ। তো দেখা যায় যে ওই যে বললাম যে একটা ওয়ার্ড ওরা চেঞ্জ করে দিবে, একটা কিওয়ার্ড চেঞ্জ করে দিবে কিন্তু দেখা যাচ্ছে যে ওরা প্যাটার্নটা ঠিক রাখবে। তো এরকম ওরা বিভিন্ন টাইপের ডিস্ট্রাক্টর ইউজ করে। এখানে তো ৪ টা এড করা হইছে। এছাড়াও আরো লেকচার শিটে হয়তোবা দেয়া আছে। তো ওরকম ডিস্ট্রাক্টর গুলো কোন ধরনের হয় সেগুলো একটু চিনে নিবেন। এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কি যে আপনি যদি কোনগুলোর দ্বারা ভুল হয় সেগুলো চিনতে পারেন যে এই জিনিসগুলো থাকলে ভুল হয়, তাহলে আপনার ঠিক করার চান্সটা অনেক বাইরে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে একটা রুলস আছে যেটাকে আপনি যে টিপস অ্যান্ড ট্রিক্স বলেন, সেটা যদি বলেন তাহলে দেখা যায় যে এই এমসিকিউ কোশ্চেন টাইপ গুলোতে দেখা যায় প্রথম দিকে যে অ্যান্সার গুলো বলে অনেক সময় সেটা ইনকারেক্ট হয়। তো আপনার শোনা বাদ দেওয়া যাবে না যে ওরা কি বলতেছে, অডিওর সাথে চলতে হবে যে ওরা বললোটা কি। আমরা লেকচারের মধ্যেই একটা অডিও দেখবো আর কি একটু পরেই, তখন বুঝতে পারবেন যে ওরা আসলে কিভাবে বলছে। একদম লাইভ ডেমো দিলে ভালো বুঝতে পারবেন। আমি আসলে দেখায় নিচ্ছি যে কোনগুলো দ্বারা ডিস্ট্রাক্ট করে, কিভাবে কি করে যেন আপনি ওই অডিওটা চালাইলে ভালো বুঝতে পারেন। তো এটাও অ্যাড করে এভাবে দেওয়া আছে, একটু দেখে নিলে আপনার প্র্যাকটিস করার সুবিধা হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আমি যতই আপনার রুলস তারপরে ট্রিপস ট্রিক্স কোন ধরনের ডিস্ট্রাক্টর ইউজ হয় এগুলো আপনাকে যতই বলে দেই, আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কোনোদিনও ধরতে পারবেন না। প্র্যাকটিসের উপরে কিছুই নাই, ওটাই সবচেয়ে উপরে। তারপরে যদি দেখেন যে এই এমসিকিউ সলভ করার স্ট্র্যাটেজিটা কি, তো আমি এখান থেকে লাইন বাই লাইন না পড়ি, আমি আপনাকে একদম ডাইরেক্ট ক্যামব্রিজে নিয়ে যাচ্ছি, ওখান থেকে দেখাই যে কিভাবে কোনটার পর কোনটা করবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদের লেকচার শিটে দেয়া থাকবে। তো এখানে ৬টা স্ট্র্যাটেজি দেওয়া আছে একদম মানে ছোট ছোট জিনিস সহ ধরে, কিন্তু একদম ৬টা দরকার হয় না, মিনিমাম ৩ থেকে ৪টা স্টেপ থাকে এই এমসিকিউ এর ক্ষেত্রে। তো আমি ক্যামব্রিজে দেখাচ্ছি আপনাদের, ওয়েট। এটা হলো ক্যামব্রিজ 11 এর লিসনিং টেস্ট 1 সেকশন 3। এখানে এই যে দেখেন এমসিকিউ গুলো দেয়া আছে। তো এমসিকিউ গুলোর ক্ষেত্রে এখানে প্রথমটা আছে চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি, কোনটা আপনাকে চুজ করতে হবে। তো আপনি যখন প্রশ্নটা আপনার এরকম সামনে আসবে এমসিকিউ টাইপস, তখন আপনি দেখে নিবেন যে এটা ওই টাইপস গুলোর মধ্যে কোনটা পড়ছে, যে আপনার দুইটা সিলেক্ট করতে হচ্ছে নাকি তিনটার মধ্যে একটা। টাইপসটা দেখে নেবেন প্রথমে, এটা হলো ফার্স্ট স্টেপ গেল। তারপর আপনি কি করবেন, যখন অডিওর চলার আগে আপনাকে সময় দিবে যে আপনি হয়তো বা ২১ 21 থেকে 24 অথবা 27 বা 30 পর্যন্ত দেখে নেন। এই দেখার যে সময়টা দিবে আপনাকে 30 সেকেন্ড দেওয়া হবে, ওর মধ্যে যতটা পারবেন একটা ধারণা নেওয়ার চেষ্টা করা। যেমন এখানে বলছে যে দি স্টুডেন্ট ইন আকিরা মিয়াকস স্টাডি ওয়ার অল মেজরিং ইন। তো এখানে তারা এখানে বলছে আকিরা মিয়াক স্টাডিজ ওয়ার অল মেজরিং ইন, তারা তার মেজর কোনটা ছিল, এটা যদি আমি এরকম ভাবে মিনিং করি তাহলে মেজর কোনটা ছিল এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আপনার এখানে কিওয়ার্ডটা কি, যে মেজর কোনটা ছিল এটা আপনাকে বের করে নিতে হবে। এটা একটু মার্ক করে নেবেন এইভাবে, তাহলে আপনার ধরা সুবিধা হবে যে আমি খুঁজতেছি কোনটা। এইভাবে যখন প্রতিটা পড়বেন এভাবে ঠিক করে নেবেন। দি এইম অফ মিয়াকস স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট, কি আমরা এখানে খুঁজবো কি এইম। এখানে আমি দেখেন যে এখানে যে অপশনস গুলো ছিল এই অপশনস গুলো আমি কিন্তু দাগাই নাই কেন, কারণ এটা দাগানোর দরকার হচ্ছে না, কিন্তু পরবর্তী গুলো যেগুলো তো বড় এবং বোঝা একটু কঠিন ওখানে একটু দাগাই নিতে হবে। তাহলে তাছাড়া আপনি বুঝতে পারবেন না যে কোনটায় কি বললো বা এখানে আসলে এর মধ্যে কোন কোন বিষয়টা আছে। এখানে যেমন আমাদের 22-এ এখানে বের করতে হবে, এইম অফ মিয়াক স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট, তারা তার স্টাডি ইনভেস্টিগেশনটা কি ছিল, মানে
তার আহ, তার এম আমাদের এখানে খুঁজবো এম। এখন আপনাদের দেখতে হবে এই তিনটা যে অপশনস, এই অপশনস এর মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হোয়াট কাইন্ড অফ উইমেন চুজ টু স্টাডি ফিজিক্স, কোন ধরনের মহিলারা ফিজিক্স পড়তে পছন্দ করে। তো এটা এখানে ওরা এটা খুঁজতে বলতেছে। তারপরে মানে এই অপশন এতে ওরা এটা বলছে। তারপরে যদি আমরা বিতে দেখি ওয়ে অফ ইমপ্রুভিং উইমেন্স পারফরমেন্স ইন ফিজিক্স, কিভাবে উইমেন্সদের পারফরমেন্স ইমপ্রুভ করা যায় ফিজিক্সে। তো এভাবে দেখেন কোন এইটা থেকে এটা ডিফারেন্স মানে ডিফারেন্সটা কোথায়। এখানে কাইন্ড অফ উইমেন মানে কোন ধরনের মহিলারা সেটা খুঁজতেছে। এখানে কিভাবে ইমপ্রুভ করা যায় তাদের পারফরমেন্স সেটা বলতেছে। তো আপনাদের ডিফারেন্স তো বুঝতে পারতেছেন যে এখানে আসলে অপশনগুলোর মধ্যে ডিফারেন্স কি কি। তারপরে বলতেছে ওয়েদার ফিউয়ার উইমেন দেন ম্যান স্টাডি ফিজিক্স এট কলেজ, মানে মেয়েরা কম মানে উইমেন মহিলারা কম এবং পুরুষরা বেশি ফিজিক্স পড়ে কলেজে, এখানে বললো। সো এভাবে যদি ডিফারেন্সটা তিনটা ডিফারেন্সটা এরকম যদি আপনি একটু মার্ক করে নিতে পারেন যে সময়টা দিবে ওই সময়ের মধ্যে, তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ওই অডিও চালাইলে ধরার ক্ষেত্রে। তাহলে আমরা স্টেপটা যদি দেখি, প্রথমে অপশনস মানে কোন ধরনের আসছে সেটা দেখা। তারপরে যে টাইম দিবে টাইমের মধ্যে আপনি প্রথম প্রশ্নের যেটা প্রশ্নের চাচ্ছে কি সেটার মেইন পয়েন্টটা একটু দাগায় নেবেন, যেখানে আমরা খুঁজবোটা কি সেটা খুঁজবেন। তারপরে স্টেপটা হলো যে অপশনগুলো আছে অপশনগুলোর মধ্যে ডিফারেন্সটা কি সেই ডিফারেন্সটা একটু দাগায় নেবেন। তো আমরা যখন এটা পড়বো তখন দেখেন যে ডিফারেন্স গুলো আমরা বুঝতে পারলাম। এখানে কাইন্ড অফ উইমেন, এখানে ইমপ্রুভিং উইমেন্স পারফরমেন্স, ফিউয়ার উইমেন অ্যান্ড দেন মেন স্টাডি ফিজিক্স, তো এখানে দাগায় নিলাম। নেক্সট যখন কি হবে, যখন অডিও চলবে এভাবে আপনারা এরকম যতদূর পর্যন্ত দেখে নিতে বলে যে 30 সেকেন্ড দিবে ওর মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবেন সব। হচ্ছে মানে প্রশ্ন যখন পড়তে যাই প্রশ্নটা পড়েই তো সময় পাই না, আবার অপশন গুলো কখন মার্ক করবো এটাই তো প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এইটাই আমারও কথা ওইটা যে ভাই 30 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্নই দেখে শেষ করা যায় না, এ- টাইমটা এ- এ- কোথায়? এটা শেষ করা যায় না কেন, এটা শেষ করতে পারেন না কারণ আপনাদের প্র্যাকটিসের অভাব। ওইটাই তো বাড়াইতে হবে, আপনাদের ওইটা এক্সেলেট করতে হবে যেন। আমার আমার আহ, কাছে মনে হয় যে সময়ের অভাব, আসলে আরেকটু সময় দেওয়া দরকার না না, উচিত ছিল। সময়ের অভাব না, এটার কাহিনী কি, এটা হলো এটা ওরকম এইভাবে ওরা তৈরি করে যেন আপনি একবার দেখে মানে এটা আপনার পড়ার জন্য দেয় না। মানে আপনি একবার দেখবেন, মানে এটাকে ওইটা কি হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ, যে এটা ঠিক, স্কিমিং এটা না আসলে পড়ার স্ক্যানিং এই সময় ধরনের দেয়। একটা আছে না, মানে স্ক্যানিং বা স্কিম টাইপের এরকম একবার দেখেই যেন আপনি বুঝতে পারেন ওখানে আছে কি। মানে আপনি একদম যে প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন ওই ওই পড়ার টাইম তোরা দিবে না। এজন্য ওই পড়ার অ্যাবিলিটিটা না বাড়াইতে বুঝে হবে। যখন বলে কোনটা আসলে আনসার আর কোনটা আসলে ওরা ঠিক ওটাই ফাইন্ড আউট করা যায় না, এমন অবস্থা হয়ে যায়। হ্যাঁ, এটা ওরকম হয়। আমি নিজেও এই প্রবলেমটা ফেস করছি। দেখা গেছে যে হয়তো ওরা ৫টা দেখতে বলছে, আমার লাস্টেরটা আমি দেখতে পারি নাই, ছুটে গেছে। আমার হইছে এরকম। আমি ওই আপনার যেটা বললেন ওটা আমিও ফেস করছি। এমন না যে আমিও ফেস করি নাই, কিন্তু ওই গ্যাপটা কমাইতে হবে। এটা কমবে আপনারা যদি ওই পড়ার প্র্যাকটিসটা করেন, যে আপনি দেখেই বুঝলেন যে এইভাবে আপনার পড়তে হইলো না, যে ফিমেল ফিজিক্স স্টুডেন্টস ওয়্যার রং টু বিলিভ দ্যাট, এইভাবে পড়তে হইলো না। আপনি একবার দেখেই বুঝলেন যে ফিজিক্স স্টুডেন্টস টু বিলিভ দ্যাট, এখানে মানে বলতেছে কি একবার দেখেই যেন বুঝতে পারেন। এভাবে যদি মানে একবার বোঝা শুরু করেন, অবশ্যই একদিন হবে না, ধীরে ধীরে হবে। তো তখন দেখবেন যে এগুলা ইজি হচ্ছে। ইজি কাদের জন্য হয়, ওই টাইপস এর স্টুডেন্টদের জন্যই হয় যারা ওই দেখে বুঝে। কারণ আমারও দেখা গেছে যে আমি যখন এটা মক দিছি, মকে আমারও 33টা মনে হয় হইছে। তো আমারও 40টা হয় নাই। আমার এখানেও ভুল গেছে কিছু 2-4টা। তো ভুল যাওয়ার কারণটাও এরকমই ছিল যে আমি সব পড়তে পারি নাই। এখানে হয়তো বা ওরা কতগুলো পড়তে বললো আমি জানি না, অডিও চালাইলে বোঝা যাবে। কারণ মোট পড়া সম্ভব হয় না, কারণ আমরা ওই অতটা ডেভেলপ না, কিন্তু যতদূর ডেভেলপ করা যায় করতে হবে। কারণ অ্যাটলিস্ট 7.5 30টা 35টা ঠিক করতে গেলে অতটুক ইমপ্রুভমেন্ট দরকার। তো এই হলো স্টেপ। আর যখন লাস্ট স্টেপটা কি, যখন অডিওটা চলবে তখন আপনি যখন শিওর হয়ে যাবেন যে অপশন এটা না বা অপশন সিটা না, সুন্দর করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা, যেটা না হয়তোবা আপনি পুরোটাই মার্ক করে বা নিজের মতো একটু সাজায় নিলেন যে এটা পুরোটা যখন আমি মার্ক করব তখন তার মানে এটার ওর মধ্যেই নাই। বুঝা গেছে?
এভাবে নিজের মতো করে একটু সাজায় নেবেন। নিজের এক একজনের ক্ষেত্রে এক এক সিস্টেম হইতে পারে, যে আপনার ক্ষেত্রে হয়তো বা আমি আমি এরকম দেখাইলাম যে পুরোটা আপনি দেখাচ্ছি যে ই করে নেবেন, মানে মার্ক করা মানে হাইলাইট করা মানে যেন এটা অডিওতে নাই। সো আপনার ক্ষেত্রে অন্য আপনি চিহ্ন ইউজ করতে পারেন, যেটার দ্বারা বুঝবেন যে আম এটা ওই অডিওতে নাই। সো এরকম এলিমিনেশন প্রসেসে যাবেন। এমন করবেন না যে এরকমই ৩ একটা টায় রেখে প্রবলেম, দিবেন। মানে মার্ক করার সবকিছু একটা কালারই থাকে, কাটাকাটি করারও কোনো অপশন থাকে না, মানে একটু ঝামেলা। আ আবার আ যদি এরকম করতে যাই তখন আবার সময় কথার মধ্যে আ কনফিগারেশন দেওয়া যাবে না। হ্যাঁ, ওইটার ওয়ে আছে। আমি তো ঐজন্যই বললাম আপনার নিজের একটা প্যাটার্ন তৈরি করে নিতে হবে। সাপোজ আমি যে এখানে দেখাইলাম যে পুরো সেন্টেন্স মার্ক করা মানে এটা অডিওতে নাই। এটা তো আমার ক্ষেত্রে আমি বললাম। আপনি একটা কাজ করতে পারেন যে আমি এই লাস্ট ওয়ার্ডটা যে সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা দাগানো থাকবে তার মানে এটা অডিওতে নাই। আপনার ক্ষেত্রে এটা কাজ করতে পারে। এরকম নিজের মতো একটা প্যাটার্ন বানান, যে প্যাটার্নে আপনার নিজের মানে বুঝতে সুবিধা হয়। অথবা আপনি করতে পারেন যে আমি ১ম ওয়ার্ডটা এভাবে দাগায় রাখবো। ১ম ওয়ার্ডটা দাগাইলে মনে করব যে এটা অডিওতে নাই। তখন আপনি এগুলা দেখলেই বুঝতে পারবেন যে এটা ১ম ওয়ার্ড দাগানো তার মানে এটা অডিওতে নাই। বোঝা গেছে? এভাবে নিজের মতো প্র্যাকটিস করে একটা প্যাটার্ন তৈরি করেন যে আমি এরকম হলে এরকম করব, ওরকম হলে এরকম করব। কারণ একেকজনের ক্ষেত্রে এক ট্রিক্স কাজ করবে। সবার ক্ষেত্রে একটা কাজ করবে না। আপনি একটা দেখতে গিয়ে বুঝতে পারবেন যে হয়তোবা এটা আমি ভালো বুঝতেছি। এই টিপসটা এড করলে আমার জন্য ভালো। তো ওইটা আপনি ইনকর্পোরেট করেন নিজের মধ্যে। এটা আপনি যখন বারবার আ টেস্ট দিবেন তখন দেখবেন যে কোনটা করলে উপকার হচ্ছে বা কোন প্যাটার্ন আপনার ভালো লাগতেছে। তো এভাবে একটা চিহ্ন ইউজ করবেন। তো এই হলো ৩-৪ টা স্টেপস এই করার মানে এমসিকিউ টাইপস গুলো করার। তো এরপর যদি দেখি কমন ট্র্যাপস থাকে যেগুলো সেগুলোর মধ্যে আছে ১ম এই যেটা শুনি সেটাই লেখা। কারণ ওরা ১ম এ তো বেশিরভাগ সময় ডিস্ট্রাক্টর দিয়ে ভরে রাখে। আপনার যে ৩ টা সেন্টেন্স থাকবে ওরা তো ৩ টা নিয়েই বলবে এবং প্রচুর পরিমাণ ডিস্ট্রাক্টর ইউজ করবে। এজন্য আপনি ওটা ধরাকরিন হয়ে যাবে যদি শোনার প্র্যাকটিস না করেন। ওইজন্য শুনতে হবে। আর ১ম এই যেটা শুনবো ওইটা না লেখা। কারণ ওরা যখন ৩ টা নিয়ে কথা বলবে তখন ৩ টার বিষয়ে কিছু ইনফরমেশন দিবে। এখন ওই ইনফরমেশনের মধ্যে কোনটা হবে সেটা আপনি যখন বুঝবেন, সেটা বোঝার জন্য পুরো ওদের কনভারসেশনটা শুনবেন যে ওই পুরোটা নিয়ে কি কথা বলতেছে। এজন্য ১ম যেটা শুনবেন ওটাই না লেখা। হ্যাঁ, মনে হইতে পারে যে এটা হইতে পারে। আপনি ছোট করে একটু মার্ক করে হাইলাইট করে দেন যে এটা হইতে পারে। মানে প্রবাবিলিটি রাখেন যে হইতে পারে। যদি মনে হয় যে এর মধ্যে আমি আর অডিওর মধ্যে আর কোনো সাইন না পাইলাম যে ডিরেক্ট ওইটাই, তাহলে আমি ওইটা দাগায় দিব। তো এরকম আপনি একটু হাইলাইট করে রাখতে পারেন যদি ওরকম মনে হয় যে এটা হইতে পারে। তারপরে যে বললাম যে কিওয়ার্ড দ্বারা ডিস্ট্রাক্ট করে, মনে হইতে পারে যে খাওয়ার কথা বলতেছে আম, ওরা খাওয়ার কথাই বললো কিন্তু অন্য একটা জিনিস, জামের কথা বললো, পেয়ারার কথা বললো। তো এইভাবে কিওয়ার্ড দ্বারাও ডিস্ট্রাক্ট করতে পারে। বেশ, মানে শুনতে সিমিলার কিন্তু ১-২টা ওয়ার্ড চেঞ্জ করার কারণে দেখা গেল যে পুরো অপশনটাই চেঞ্জ হয়ে গেল। তারপরে নট রিডিং দ্য কোশ্চেন স্টেম কেয়ারফুলি বিফোর লিসনিং। ওই যে যেটা বললাম যে প্রশ্নে কি চাইছে, আমরা যেমন ওই যে ক্যামব্রিজে দেখলাম যে ওখানে আমরা খুঁজতেছিলাম এখানে এম, এখানে এম কি ছিল সেটা খুঁজবো। তারপরে এখানে মেজরিং মানে তার মেজর স্টাডি কোনটা সেটা খুঁজবো। এরকম প্রতিটা প্রশ্নের কি খুঁজবো সেটা একটু হাইলাইট করে নেওয়া। তারপরে যেটা বলছে যে অ্যান্সার বেসড অন অডিও নট ইওর ওন নলেজ। ওই যে যেটা বললাম যে অনেক সময় মনে হইতে পারে যে ওরা হয়তো বা বিষয়টা আনএথিক্যাল বা এটা না, এটা আমাদের রিয়েল লাইফের সাথে যায় না, কিন্তু অডিওতে হয়তো ওটাই বলছে। তো অডিওতে যেটা বলবে ওটাই হবে, নিজের বুদ্ধি খাটানো যাবে না। তারপরে আর একটা ভুল করে যেটা ওই যে প্রশ্ন না করার কারণে, যে যখন ২ টা চুজ করতে বলছে আপনি হয়তোবা একটা চুজ করে দিলেন। আর একটা ট্র্যাপ হলো আপনি হয়তোবা ধরতে পারেন নাই কিন্তু ব্ল্যাংক রেখে আসছেন। যেটা ব্ল্যাংক রাখা যাবে না। যেহেতু নেগেটিভ মার্কিং নাই, না পারলেও একটা অ্যান্সার দিয়ে দিবেন। দিয়ে দ্রুত নেক্সট এটায় চলে যাবেন যদি বাই এনি চান্স ধরতে না পারেন।
যদি ধরা একটু কঠিন হয়ে যায় তাহলে এই কাজগুলো করবেন, কারণ নেগেটিভ মার্ক নাই। তাহলে এই হলো পুরো এমসিকিউ এর মানে স্টেপ বাই স্টেপ প্রসেস এটা সলভ করার। এখন স্টেপ বাই স্টেপ প্রসেস আপনার মধ্যে ভালো মতো আসবে কিভাবে? আপনার ওই ওই একটা বিষয় কি যে আপনারা হয়তো মনে করতে পারেন যে লেকচার শিট দেখে আমি আম, কোন স্টেপ গুলো আছে ওগুলো একটু মুখস্থ করি, যে এই স্টেপের পরে এই স্টেপের। ওইটা মুখস্থ করার জিনিস না, ওইটা আপনি মানে পুরো প্র্যাকটিসে অ্যাপ্লাই করতে হবে। মানে মুখস্থ না, অ্যাপ্লাই করতে হবে। হয়তো বা এমন হইতে পারে আপনার ২-৩ স্টেপ লাগলোই না, আপনি ইজিলি আরো ২-৩ স্টেপ স্কিপ করেই আপনার অ্যান্সার হচ্ছে। সো ওইটা মানে একটা জেনারেল প্রসেস আমি দেখাই দিলাম যেভাবে ওরা স্টেপ বাই স্টেপ এটা বাদ দিয়ে ওটা সলভ করা যায়। কিন্তু আপনার ক্ষেত্রে ওইটা ২-৩ স্টেপ বাদ দিয়েও সলভ হইতে পারে। সেটা আপনি প্র্যাকটিস করলে আপনার মধ্যে যেটা মানে আসবে আশা করি। আর এর মধ্যে তো এক্সাম টেস্ট দিছেনই। আপনারা এটা কিভাবে করেন? মানে কোন কোন স্টেপ ফলো করেন? ওয়ার্ডগুলো দেওয়া যায়, দেখানোর পরে হচ্ছে বোঝার চেষ্টা করি। এই যে বাট হাউস আর এইসব বলে আবার মানে অন্যদিকে অ্যান্সারটা ঘুরে নেই, তখন ওদের মধ্যে কনসেন্ট্রেশন দিতে পারি। বেশিরভাগ আমি ডিসকানেক্টেড হয়ে যাই, আসলে ওদের সাথে বুঝতে পারি না। মানে মনোযোগে সমস্যা হ্যাঁ, হয়? হ্যাঁ। আচ্ছা, মনোযোগের সমস্যা হলে তো বিপদ। মনোযোগটা হলো লিসেনিং এর ক্ষেত্রে মেন। অনেক ইভেন আমার পরীক্ষার সময় একই রকম হয়েছে। আমি যখন এক্সাম দিতে বসছি, তোর বড় একটা হলে এক্সাম নিচ্ছে, তো দেখা গেছে যে কিছু পোলাপান ওরা লিসেনিং এ একটা সার্টেইন পোর্শন টাইপস ওরা ছুটে গেছে আর কি, মানে কোনো কারণে হয়তো নার্ভাস হয়ে গেছিল। তো ওরা শিওর হয়ে গেছে যে আমার স্কোর আর এক্সপেক্টেড স্কোর আমি করতে পারবো না। পরে এক্সাম না দিয়ে ওরা বের হয়ে গেছে। তার মানে বুঝতেছেন যে আপনি যদি, যেহেতু লিসেনিং দিয়ে আপনার পরীক্ষা শুরু হবে, আপনি যদি মনোযোগী না হন, আপনার ওই লিসেনিং এর ইম্প্যাক্ট লিসেনিং থেকে রিডিং, রিডিং থেকে রাইটিং তিনটাই পড়বে। মনোযোগ বাড়ানোর কি কোনো টেকনিক অথবা টিপস টিপস আছে? এন্ড মনোযোগ বাড়ানোর টেকনিক কি বলবো, একটু ধ্যান ধারণা করা, এছাড়া তো মনোযোগ বাড়ানোর কোনো ওয়ে দেখি না। একটা জিনিস identify ছিল। ওরা কি কি বলতেছে আমি কিচ্ছু ধরতে পারতেছিলাম না। তারপরে যখন আমি প্রথম যাচ্ছি এটা পূরণ করতে পারিনি, এরপর আমি সবকিছু ভুলে গেছি যে কোথায় বলতেছে, কোথায় কি করতেছে। এরপর তো আমার খুবই খারাপ হচ্ছে লিখে। লিসনিং এর ক্ষেত্রে তো মনোযোগ 100% দরকার। দরকার মানে একদম মনোযোগ, মানে মনোযোগ দরকার একবারে। মনোযোগে কোনো কমতি রাখা যাবে না। মনোযোগে কমতি রাখলে লিসনিং ধরা আসলে কঠিন। প্রথম 10টা হয়তো বা চলে যাবে, ওটা ধরতে পারবেন। কারণ অবশ্য এখন কি করছে ওরা, প্রথম যে 10টা আসে ওই প্রথম 10টাও ওরা একটু দ্রুত স্পিক করে যায়। ওইটা আগের মতো আর স্লোলি বলে না। বোঝা গেছে তো? আপনাদের একটা টাইপ করতেছি আর একটা আবার কনসেন্ট্রেশনও রাখতে পারতেছি না, আবার ধরতে পারতেছি না, এই একটা অবস্থা হয়ে যায়। যেটা টাইপ করতেছি ওটা স্পেলিংটা তো মনে মনে আছে, ওটা করতে কি কনসেন্ট্রেশন হারাই ফেলি যে পরেরটা বলে ফেলছে, কি বলছি সেটা আমি মনে থাকি। এখন কি বলবো, আপনাদের তাহলে মনোযোগের উপরও কাজ করতে হবে, কিভাবে মনোযোগ বাড়ানো যায়।